হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ এই যে সিলেবাসটা তোমরা নতুন সিলেবাসে একটা পরীক্ষা দিচ্ছ, মানে লাস্ট ইয়ার প্রথম নতুন সিলেবাসটার পরীক্ষা হয়েছিল এমসিকিউ প্যাটার্নে। তো প্রথম পরীক্ষাটি হয়েছিল 12/9/2025। সেই কোশ্চেনটা তো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি যে কী কী কোশ্চেন এসেছিলো এবং কীভাবে সলভ করে উত্তরটাও দিয়ে দিয়েছি। কিন্তু আমি ভাবলাম যে তো একটু চেষ্টা করি অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা তো জানোই তোমাদের 10টি অধ্যায় আছে, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসে 4টি প্রশ্ন এসেছিলো। 1 নম্বর প্রশ্ন বলেছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। উত্তর কী হবে? উত্তর হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন। 2 নম্বর বলছে কোন কমিশন বহুমুখী বা মাল্টিপারপাস বিদ্যালয় প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন? কী হবে উত্তর? অপশন বি, মুদালিয়ার কমিশন। 3 নম্বর বলছে ত্রিভাষার সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিলেন? ত্রিভাষার যে সূত্র প্রথম কোন কমিশন উল্লেখ করেছিলেন? উত্তর কী হবে? অপশন ডি, কোঠারি কমিশন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলেছে যে শিক্ষা কমিশন 1964-66 প্রস্তাবিত শিক্ষার কাঠামো কী হবে? কাঠামোটি উত্তরটা হবে হচ্ছে 10+2+3 অর্থাৎ অপশন বি। তো এই 4টি ছিল তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেটার নাম হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 আর 2020। তো এখানে যে প্রশ্নগুলি এসেছিল এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত? উত্তরটা কী হবে? অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত, অপশন বি। 2 নম্বর প্রশ্ন বলেছে যে 2020 সালে জাতীয় শিক্ষানীতি সুপারিশ অনুযায়ী শিক্ষা সংশোধিত কাঠামোটি হলো। কী হবে এটার উত্তর? একদম সোজা, 5+3+3+4 অর্থাৎ অপশন বি। আচ্ছা, এবার বলছে 3 নম্বর প্রশ্ন ডিআইইটি সুপারিশ করা হয়েছিল। ডায়েটের সুপারিশ কে করেছিল? উত্তর কী হবে? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। তো এই তিনটি প্রশ্ন ছিল দ্বিতীয় অধ্যায় থেকে। এবার আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে, 1 নম্বর প্রশ্নে বলেছে যে সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে কি বলা হয়? ভিন্ন ভিন্ন বলেছে কিন্তু, ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে কি বলা হবে? উলম্ব সাম্যাবস্থা অর্থাৎ অপশন সি। এবার যদি দেখি 2 নম্বর প্রশ্ন, সেখানে বলেছে যে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এবার স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এবার উত্তরটা একবারে বলি। এখানে 1-এর মানে 21-এর এ নং ধারার উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন অর্থাৎ শিক্ষার অধিকার আইন। 2 নম্বর বলেছে যে 338 নং ধারা, এটার উত্তরটা হয়ে যাবে হচ্ছে ডি নাম্বার, তপশিলি জাতি ও উপজাতি তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা। আচ্ছা, 3 নম্বর বলছে 29-2 নং ধারা। 29-2 নং ধারায় বলা হয়েছে যে অপশন এ সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না। আর 4 নম্বর বলেছে 15-4 নং ধারায় বলা হয়েছে যে অপশন বি পশ্চাৎপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকারগুলি বিশেষ ব্যবস্থা নেবেন। তো এক্ষেত্রে আমাদের যে উত্তরটা হবে সি নাম্বার অপশন। 3 নাম্বার বলেছে যে ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয়। এখানে উত্তরটা কি হবে? বার্ষিক আয় হচ্ছে 8 লক্ষ টাকা। তো এই ছিল 3 নম্বর অধ্যায়ের কিছু প্রশ্ন। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল, প্রায় 10টি প্রশ্ন এসেছে। চলো শুরু করা যাক।
প্রথম প্রশ্ন বলেছে মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এই কথাটি কে বলেছেন? এটা খুব সুন্দর প্রশ্ন, এটার উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন, 2 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন কে? উত্তর কি হবে? একদম খুব সুন্দর প্রশ্ন, মহাত্মা গান্ধী, অপশন এ। 3 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বিশেষ করে এমসিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু কিছু কিছু প্রশ্ন ভীষণ ট্রিকি থাকে, অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের গ্রন্থের নাম পড়ি কিন্তু কিছু কিছু প্রশ্নের মধ্যে থাকবে এটা নয়, কোনটা নয়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে বলেছে নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? উত্তর কি হবে এখানে? ভারত পথিক। 4 নম্বর বলছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? উত্তর হবে হচ্ছে কি? রুশো। আচ্ছা, এবার বলছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ পারফেকশন অলরেডি ইন মেন। আচ্ছা, এ কথা কে বলেছেন? উত্তর কি হবে? বিবেকানন্দ। এবারে প্রশ্ন মানে 6 নম্বর প্রশ্ন বলেছে যে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন, উত্তরটা কী হবে? একদম খুব সুন্দর প্রশ্ন, জন ডিউই। 7 নম্বর প্রশ্ন ছিল এখান থেকে যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, এ কথা বলেছেন কে? উত্তর কী হবে? জন ডিউই। জন ডিউই বলেছিলেন যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি। 8 নম্বর বলেছে নেতিবাচক শিক্ষা, এ কথা কে বলেছেন? নেতিবাচক শিক্ষার কথা কে বলেছেন? রুশো। নেতিবাচক কথা মানে নেগেটিভ এডুকেশন যেটার কথা সেটা বলেছেন রুশো। 9 নম্বর স্তম্ভ 1 এবং স্তম্ভ 2, আমি একবারে উত্তর বলছি, উত্তর হবে হচ্ছে এমিল, এমিল হবে হচ্ছে রুশো, অর্থাৎ 1 হবে সি। ওয়ার্ধা পরিকল্পনা, ওয়ার্ধা পরিকল্পনা হবে অপশন ডি, গান্ধীজি। শ্রীনিকেতন হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত, অপশন এ। আচ্ছা, গণতন্ত্র আর শিক্ষা, এটা হচ্ছে জন ডিউইর লেখা একটি পুস্তক, সেই সূত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, এই চ্যাপ্টার লাস্ট প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, উত্তরটা কি হবে? 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। এখন আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টির নাম হচ্ছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। তো এখান থেকে মানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেই প্রশ্নগুলো কিন্তু 5 এবং 6 নম্বর অধ্যায়ের মধ্যেই রয়েছে, কারণ এই দুটি অধ্যায়ের বিষয়বস্তু মোটামুটি একই। তো যাই হোক, তো 5 নম্বর অধ্যায় থেকে যে এই প্রশ্নগুলো এসেছে সেখানে হচ্ছে 1 নম্বর শিখন অক্ষমতা শব্দটির জনককে, উত্তর হবে হচ্ছে স্যামুয়েল কার্ক। আচ্ছা, 2 নম্বর স্তম্ভ মেলা, ওটা একবারই বলছি, ভাষা ও প্রক্রিয়াকরণের সমস্যা, এটার উত্তর হবে হচ্ছে অপশন ডি, ডিসলেক্সিয়া। গণিত সম্পর্কিত সমস্যা, ডিসক্যালকুলিয়া, অপশন এ। আচ্ছা, লেখার সমস্যা সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া, অর্থাৎ অপশন বি। 3 নাম্বার বলছে সূক্ষ্ম সঞ্চালনমূলক, এটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি এটা যদি একটু মানে অপশন মানে আমি মনে রাখার জন্য যদি একটু ট্রিক দিই তাহলে আমি বলবো যে গ্রাফ অঙ্কের ক্ষেত্রে ডিসগ্রাফিয়া, সরি অঙ্কের ক্ষেত্রে না, লেখার ক্ষেত্রে হচ্ছে গ্রাফ, হচ্ছে ডিসগ্রাফিয়া। আর ক্যালকুলেটর, ক্যালকুলেটর লাগে অঙ্ক করতে, ক্যালকুলিয়া গণিত সমস্যা, এটা ভাবে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলিয়া, ক্যালকুলিয়া দিয়ে গণিত, এটা মনে রাখার চেষ্টা। আর গ্রাফ হচ্ছে হাতের লেখা। আচ্ছা, আর ভাষা হচ্ছে ডিসলেক্সিয়া, এটা মনে রাখতে পারো। তো যাই হোক, তারপরে বলছে যে CWSN এর পূর্ণ রূপ হলো, CWSN এর পূর্ণ রূপ হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, অপশন বি, চিলড্রেন উইথ স্পেশাল নিড। আচ্ছা, এবার আমরা আলোচনা করব অধ্যায় 6 প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। এই যে প্রতিবন্ধী শিশু রয়েছে সেই প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষামূলক কর্মসূচি আসে এখান থেকে কী কী প্রশ্ন আসছে দেখুন। 1 নম্বরে আসছে হচ্ছে লেখার ক্ষেত্রে স্টাইলাসের মানে সাহায্য চায় কারা? স্টাইলাস কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তরটা কী হবে? অপশন বি, দৃষ্টিহীন শিশুরা। 2 নম্বর বলছে সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না, এখানে উত্তরটা হবে অপশন ডি, 70। 3 নম্বর বলেছে ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? অপশন হবে সি, মুম্বাই। 4 নম্বর বলেছে অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তর হবে বধিরতা। 5 নম্বরে প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষা
ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। আবার মনে রাখতে হবে, প্রয়োজনীয় নয় বলেছে। উত্তর কী হবে? ছোট অক্ষরের বই। 6 নম্বর বলেছে যে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়। ভালো করে প্রশ্নটা পড়বে যে নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়। উত্তর হবে হচ্ছে সঞ্চালন দক্ষতা প্রতিবন্ধকতা। এটা হচ্ছে অটিজমের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। এখান থেকে যে প্রশ্নটা এসেছে যে নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না। এখানে কিন্তু বলে দিয়েছে পড়ে না। তো উত্তরটা হবে এখানে হচ্ছে সি নাম্বার অপশন, অর্থাৎ শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত। এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে একবিংশ শতাব্দীর শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। তো এখানে আমার কোশ্চেনের মধ্যে দুটো প্রশ্ন আছে, যেটা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার থেকে। তো যাই হোক, অষ্টম অধ্যায়ে তো আমরা প্রশ্ন যেহেতু লিখেই ফেলেছি, তো একটু আলোচনা করেই ফেলি। বলেছে এখানে ইউইই এর পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম হচ্ছে অপশন বি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। এটাও কিন্তু 9 নাম্বার চ্যাপ্টারের প্রশ্ন। আচ্ছা, কিন্তু আমি বলবো কেন, কারণ এই একবিংশ শতাব্দীর শিক্ষা আর হচ্ছে সকলের জন্য শিক্ষা, এখানকার কিছু কিছু কোশ্চেন মনে হবে যে দুটো চ্যাপ্টারেই আছে, যেমন ইউনেস্কোর ফুল ফর্ম এখানেও আছে ওখানেও আছে। তো বিভিন্ন কোশ্চেনের মধ্যে এটাও একটা আমার মনে হয়েছিল। যাই হোক, বেসিক্যালি এটা 9 নাম্বার চ্যাপ্টারের প্রশ্ন। এবার বলছে 2 নম্বরে হচ্ছে ডেলার্স কমিশন গঠন করেছিল কে? তো হবে হচ্ছে ইউনেস্কো। 3 নম্বর বলছে নিচের কোনটি ডেলার্স রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? আবার বললাম, প্রশ্ন কিন্তু নয় বলেছে, অন্তর্ভুক্ত নয়। এখানে উত্তর হবে সুস্বাস্থ্যের জন্য শিক্ষণ, অর্থাৎ অপশন ডি। এই 4 নম্বর প্রশ্নটিও 9 নম্বর অধ্যায়ের প্রশ্ন। এখানে বলছে কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়? উত্তরটা হবে হচ্ছে জমতিয়েন, থাইল্যান্ড। আচ্ছা, 5 নম্বরে বলছে ডেলাস কমিশনের প্রতিবেদনটির নাম হলো, ডেলাস কমিশনের প্রতিবেদনের নাম কি? শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। এটার উত্তরটা হবে অপশন বি, শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। তো এই ছিল হচ্ছে আজকের অষ্টম অধ্যায়ের কিছু প্রশ্ন। অধ্যায় নবম, এই অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো, মানে অধ্যায়টির নাম হচ্ছে সকলের জন্য শিক্ষা। তো আমি তো অষ্টম অধ্যায় আলোচনা করার সময় বললাম যে দুটি প্রশ্ন আমি ওখানেও লিখেছিলাম, সেটার মধ্যে একটা হচ্ছে ইউইই, যেটার উত্তর হবে হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। সেটা আমি অষ্টম অধ্যায়ের কোশ্চেন লেখার সময় ওখানে ভুল করে লিখে ফেলেছিলাম। আচ্ছা, মানে লিখে ফেলেছিলাম বলতে ওই চ্যাপ্টারেও কিন্তু এই প্রশ্নটা যায়। তারপর 2 নম্বরে এই প্রশ্নও লিখেছিলাম যে কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়? এটা বললাম, এটা উত্তর হবে হচ্ছে অপশন সি, জমতিয়েন, থাইল্যান্ড। আর 3 নম্বর প্রশ্ন বলেছে RTE অ্যাক্ট কবে কার্যকারী হয়? মনে রাখতে হবে কার্যকারী কবে হয়? 2010 সালে। তো যেহেতু আমি এই দুটি প্রশ্ন অষ্টম অধ্যায়ে লিখে ফেলেছি, আবার এখানেও লিখেছি, তো কাউন্ট করার সময় তোমাদের যদি মনে হয় কখনো যে আমরা কাউন্ট করে দেখতে চাই যে 40টা প্রশ্ন, তো সে সময় কিন্তু একটু সতর্কভাবে কাউন্ট করবে। তো এই ছিল হচ্ছে নবম অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা, এবারের লাস্ট অধ্যায় দশম অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে, 1 নম্বর হচ্ছে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন। এই যে ইতিবাচক মনোবিজ্ঞান, এটা জনক কে ছিলেন? উত্তর কী হবে? খুব সুন্দর প্রশ্ন, এটার উত্তর হবে মার্টিন সেলিগম্যান। 2 নম্বর বলছে সেলিগম্যানের প্রেমা মডেলে এ কথাটির উত্তর কী হবে? এ কথাটির মানে হচ্ছে অপশন বি, অ্যাকম্পালিশমেন্ট। 3 নম্বরে বলেছে নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? যারা ইতিবাচক ব্যক্তি তাদের নিচের বৈশিষ্ট্য কোনটি? আশা হচ্ছে ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য। 4 নম্বর বলছে নিচের কোন বিষয়টি ওয়েলবিং এর উপাদান নয়? এবার কি বলেছে? নয় বলেছে, কিন্তু মনে রাখবে ওয়েলবিং এর উপাদান নয় হচ্ছে ক্রমাগত ভয় ও উদ্বেগ। এটা কিন্তু ওয়েলবিং এর উদাহরণ নয়। তো আমি চেষ্টা করলাম একটু PYQ চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়ার। যখন তোমরা চ্যাপ্টার ওয়াইজ ধরবে তখন বিষয়গুলোকে একটু দেখে নেবে যে এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক 2025-এ কী প্রশ্ন এসেছিল। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো।
যদি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমি আরেকটু উৎসাহিত হব এবং আগামী আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। তবে তোমরা কিন্তু বই অবশ্যই খুঁটে খুঁটে পড়বে। আর তোমাদের যদি কোথাও মনে হয় যে এই প্রশ্নটার উত্তর, যেহেতু আমি অপশন দিয়েই দিয়েছি, কখনো যদি মনে হয় যে এই প্রশ্নটার উত্তরটা একটু ডাউট আছে, তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে সুন্দর করে জানানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দ রাখবে। টাটা। আর খুব ভালো করে পড়ো, অবশ্যই যেন সবাই 40-এ 40ই পাও, চেষ্টা করবে নিজের বেস্ট দিয়ে। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দ রাখবেন।